আজকে শুরু করছি সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজের পার্ট 2। আজকের টপিক ডজ নিয়ে কিছুটা আছে। ডজ, যার পুরো অর্থ হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম, যেটা সর্বপ্রথম তৈরি করে মাইক্রোসফট কোম্পানি। অ্যাকচুয়ালি ডজটা হচ্ছে শুধুমাত্র মাইক্রোসফট কোম্পানিরই। যখন গ্রাফিক ইউজার ইন্টারফেস বেসড কোনো অপারেটিং সিস্টেম ছিল না, অর্থাৎ যখন উইন্ডোজ ছিল না, তখন এই ডজের মাধ্যমে সমস্ত কাজকর্মগুলো হতো। এই ডজ পিসি ডজ নামেও পরিচিত। এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমরা কোনো ফাইলকে রিড, রাইট এবং এক্সিকিউটও করতে পারি। ফাইলের পারমিশন চেঞ্জ করতে পারি, মানে এর সাহায্যে উইন্ডোজের বিভিন্ন ইন্টারনাল ফাইলগুলোকে আমরা কোনো সময় বিভিন্ন রকম পারমিশন গ্র্যান্ট করা যায়, আবার সেগুলোকে ডিনায়ও করা যায়। হাইড করতে পারি, আনহাইড করতে পারি বিভিন্ন ফাইল ফোল্ডারগুলোকে। গ্রাফিক ইউজার ইন্টারফেস যুক্ত অপারেটিং সিস্টেম আসার পর থেকে এই ডজের কার্যকারিতাটা অনেকটা কমে যায়। তবে বর্তমানে এটা একটা সাপ্লিমেন্টারি প্রোগ্রাম রূপে উইন্ডোজের মধ্যে ইনক্লুড থাকে। বর্তমানে এই ডজের সংস্কারক রূপ হচ্ছে 10.0। এটা সর্বপ্রথম তৈরি হয় MS DOS 1.0, তারপরে আপডেট হয় 8.0-তে, বর্তমানে 10-এ রূপান্তরিত হয়েছে। তো এখানে আমরা কিছু সিস্টেমের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, এই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। MS DOS হচ্ছে একটা ব্যবহারকারী বিশিষ্ট অপারেটিং সিস্টেম, যেটা সিঙ্গেল ইউজার, যেটা ক্যারেক্টার ইউজার ইন্টারফেস বা CUI বেসড, যেটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড হোয়াইট স্ক্রিন, তার মধ্যে সাদা লেখাগুলো থাকে, কমান্ডের মাধ্যমে কাজগুলো করা যায়। শুধুমাত্র কিবোর্ডের দ্বারাই এটা করা যায়, এখানে মাউসের কোনো প্রয়োজনীয়তা নেই। MS DOS এর সাথে একাধিক প্রোগ্রাম চালু করা সম্ভব না, তো বিভিন্ন রকম ইউটিলিটি প্রোগ্রাম চালু করা যায়। MS DOS এ কোনো রকম আইকন বা মেনু দেখা যায় না, কোনো রকম গ্রাফিক্যাল ইন্টারফেস এর মধ্যে নেই। তাই MS DOS এর বিভিন্ন সংস্করণটা আমি একটু আগে বললাম। মাইক্রোসফট কোম্পানি 1981 সালে প্রথম MS DOS অপারেটিং সিস্টেমটা তৈরি করে, যেটা ছিল ভার্সন 1.0। তারপরে সেটাকে আপডেট করে তৈরি করা হয় 8.0, যেটা 2000 সালে প্রকাশ হয়েছিল। তারপরে তৈরি করা হলো মাইক্রোসফট DOS 10.0 বা 10। এই MS DOS এর ফাইলকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিস্টেম ফাইল আর একটা ইউজার কনফিগারেশন ফাইল। সিস্টেম ফাইল হচ্ছে বুটিং যখন হয় সেই প্রসেসকে পরিচালনা করার জন্য এই ফাইলগুলোর প্রয়োজন হয়। এই ফাইলটা হাইড মোডে থাকে, মানে হিডেন মোডে থাকে, এটাকে দেখা যায় না। একমাত্র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এই ফাইলটাকে কনফিগার করতে পারে। পরবর্তী কিছু অংশ সিস্টেম ফাইল সম্পর্কে থাকে, সেগুলো আমরা পরে আলোচনা করব। এরপরে আরেকটা অংশ আছে, যেটা হচ্ছে ইউজার কনফিগারেশন ফাইল। সেটা হচ্ছে কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু ফাইল নিজের ইউজার ডিফাইন্ড কাজগুলো করতে শুরু করে, মানে তার নিজের কাজ, যা ফাইলগুলো সে নিজের কাজগুলো করতে শুরু করে, এই সমস্ত ফাইলগুলোকে ইউজার কনফিগারেশন ফাইল বলা হয়। যাই হোক, এটা MS DOS এর কিছুটা পার্ট, এগুলো আমরা পরে একটু বিশদ আলোচনা করব, এখন এর মধ্যে এইটুকুই আছে। এরপরে আসছি ফাইল। ফাইল কাকে বলে? ফাইলের কতগুলি অংশ নামকরণের বিভিন্ন রকম ফাইল এক্সটেনশনের উদাহরণ দাও। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আসছি ফাইল। ফাইল কি? কোনো রকম তথ্য সমৃদ্ধ কোনো রকম ডকুমেন্টকে এক কথায় ফাইল বলা হয়। ফাইল বিভিন্ন রকম হতে পারে, কোনো একটা টেক্সট ফাইল হতে পারে, যেমন নোটপ্যাডে আমরা হয়তো কিছু এন্ট্রি করে রেখেছি, ডেটা এন্ট্রি করে রেখেছি, সেটা একটা ফাইল হতে পারে। ফোনে তোলা কোনো ছবি আমরা কম্পিউটারে রেখেছি, সেটাও একটা ইমেজ ফাইল হতে পারে। আমরা কোনো একটা ভালো মুভি রাখতে পারি, কোনো একটা গান রাখতে পারি, সেগুলো অডিও ফাইল বা ভিডিও ফাইল হতে পারে। ঠিক সবই হচ্ছে এক ধরনের ফাইল। কোনো তথ্য সমৃদ্ধ এক কথায় কোনো ডকুমেন্টকে বলা হচ্ছে ফাইল। ফাইলের তথ্য বিভিন্ন রকম হতে পারে। এবার আসছি তারপরে ফাইলের নামকরণ। আমরা রাইট ক্লিক করে কোনো ফাইলের ওপর রাইট ক্লিক করে সেটা নাম পরিবর্তন করতে পারি। যেমন কোনো সংখ্যা দিতে পারি 0 থেকে 9 পর্যন্ত, অক্ষর দিতে পারি অ্যালফাবেট, ক্যাপিটাল A to Z or স্মল a to Z। বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে চিহ্ন, মানে @ চিহ্ন, হ্যাশ, ডলার, ব্র্যাকেট, এগুলো ইউজ করতে পারি। কিন্তু এমন কিছু সিম্বল আছে, যেমন গ্রেটার দেন, লেস দেন, কোয়েশ্চেন মার্ক, অ্যাস্টারিস্ক, এই সমস্ত সিম্বলগুলো আমরা
রিনেমের ক্ষেত্রে ইউজ করতে পারি না বা নামকরণের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। এরপর দেখি ফাইলের নামকরণের তিনটি অংশ থাকে। কতগুলি অংশ থাকে? তিনটি অংশ থাকে। কি কি? প্রাইমারি, সেকেন্ডারি এবং প্রাইমারি সেকেন্ডারি মাঝখানে একটা ডট চিহ্ন থাকে। এই ডট চিহ্নটা হচ্ছে সেপারেটর। একটা ফাইলের নাম আর তার এক্সটেনশন নেম, তার মাঝে একটা ডট দেওয়া থাকে, সেটাকে সেপারেশন হিসেবে ব্যবহার করা হয়। সেপারেটর অ্যাকচুয়াল নাম আর একটা থাকে এক্সটেনশন। এরপরে দেখি আমরা উদাহরণ। এখানে দেখো নিচে দিয়েছে swc.docx। এখানে একটা নাম দিয়েছে। swc হচ্ছে একটা অ্যাকচুয়াল নাম, যে নামটাকে আমরা চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি। কিন্তু .docx এটা হচ্ছে এক্সটেনশন নেম, মানে কি ধরন, একটা ফাইলের কি ধরন হতে পারে। যেমন docx বা doc এগুলো হচ্ছে একটা ডকুমেন্ট ফাইল। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল এক্সটেনশন হচ্ছে doc অথবা .docx। এই দুটোর মধ্যে একটু পার্থক্য হচ্ছে .docটা লাস্ট দেখা গিয়েছিল মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ বা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর ভার্সনে লাস্ট এক্সটেনশন নাম হয়েছিল .doc। 2007-এর পর থেকে যতগুলো মাইক্রোসফট অফিস রিলিজ হয়, যেমন 2010, 2013, 2016, 2019, এই সমস্ত মাইক্রোসফট অফিস ওয়ার্ডের এক্সটেনশন নেমের পেছনে একটা এক্স অতিরিক্ত যুক্ত আছে। এক্স একটা অতিরিক্ত যুক্ত করা থাকে, যেটা এক্সটেনশন নেম। আমি পরে দেখাচ্ছি সেটা। এরপরে উপরে দেখো একটা চার্ট রয়েছে, এখানে এক্সটেনশন নেম তার ডেফিনেশন দেয়া আছে। প্রথমে দেখো রয়েছে .doc or .docx। দেখো একটা এক্স নতুন যুক্ত করা আছে। এর মাধ্যমে কিন্তু এটা নয় যে ফাইলটাই পুরোপুরি আলাদা। একটা নতুন এক্স যুক্ত হয়েছে, মানে কিছুটা আপডেট করেছে, তার জন্য হয়তো চেঞ্জ করা হতে পারে, কিন্তু ফাইলটার ধরন সেই একই আছে। .doc বা .docx কে ওয়ার্ড ডকুমেন্ট ফাইলই বলা হয়। তারপরে রয়েছে .ppt অথবা .pptx। এখানেও দেখো একটা এক্স যুক্ত রয়েছে এক্সট্রা। এটা হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের এক্সটেনশন নেম হচ্ছে .ppt অথবা .pptx। তারপর রয়েছে দেখো .exe। এটা হচ্ছে একটা এক্সিকিউটেবল ফাইল। কোনো ফাইলকে যখন আমরা রান করতে পারি, সেই সমস্ত ফাইলগুলোকে বলা হচ্ছে এক্সিকিউটেবল ফাইল। যেন কোনো একটা সিস্টেম ফাইল, মানে সেটআপ ফাইল, কোনো একটা সফটওয়্যার ইনস্টল করব, তার জন্য এই exe ফাইলগুলোকে এক্সিকিউট বা রান করতে হয়। সেখান থেকেই কিন্তু একটা সফটওয়্যার ইনস্টলেশন হয় বা ইনস্টল হয়। এগুলো হচ্ছে এক ধরনের এক্সিকিউটেবল ফাইল। তারপর রয়েছে দেখো .bat। কথাটা হচ্ছে ব্যাচ ফাইল। কতগুলো কমান্ডের মাধ্যমে একটা ছোট প্রোগ্রাম তৈরি করা হয় ডজের মতো, যেগুলোকে ব্যাচ ফাইল বলা হয়। তারপর রয়েছে দেখো .txt। .txt হচ্ছে একটা টেক্সট ফাইল। মাইক্রোসফট নোটপ্যাডের এক্সটেনশন হচ্ছে .txt। তারপরে রয়েছে দেখো .xls অথবা .xlsx। এটা হচ্ছে একটা স্প্রেডশিট বা এক্সেল ফাইল। তারপর রয়েছে দেখো .sys, মানে এটি একটা সিস্টেম ফাইল। তাহলে এগুলো হচ্ছে ফাইলের এক্সটেনশন নেম, মানে কোন ফাইলটা কি ধরনের, তার জন্য এক্সটেনশন নেমগুলো বোঝানো হয়, বা এক্সটেনশন নেম দিয়ে কোন ফাইল কি ধরনের সেটাও বোঝানো যায়। এরপর আমরা আসছি ডিরেক্টরি, সাব ডিরেক্টরি এবং রুট ডিরেক্টরি কাকে বলা হয়। যে স্থানে এক বা একাধিক বা বিভিন্ন ধরনের ফাইল থাকে তাকে ডিরেক্টরি বলা হয়। ডিরেক্টরি মানে আমরা যেসব জায়গায় কোনো তথ্য রাখতে পারি, সেগুলো সবই হচ্ছে ডিরেক্টরি। কোনো ডিরেক্টরিতে সঞ্চিত ফাইলগুলো সম্পর্কে নিচে আমরা এবার আলোচনা করব। ফাইলের নাম, ফাইলের আকার, ধরন, ফাইলের তৈরির তারিখ, সময়, এই সবগুলো কিন্তু নির্ভর করে। প্রথমে দেখো হচ্ছে সাব ডিরেক্টরি। সাব ডিরেক্টরি কি? ডিরেক্টরির মধ্যে যখন এক বা একাধিক ডিরেক্টরি তৈরি করা হয়, তখন তাকে সাব ডিরেক্টরি বলা হয়। সাব ডিরেক্টরি বলতে এগুলো ধরো বললাম একটা ফাইল বা ফোল্ডার। আমরা কম্পিউটারের মধ্যে যে সমস্ত ফোল্ডারগুলো তৈরি করি, সেই ফোল্ডারগুলোই হচ্ছে এক ধরনের ডিরেক্টরি। কোনো একটা ফোল্ডারের মধ্যে যদি আমি একাধিক ফোল্ডার তৈরি করে রাখি, তাহলে মেন ফোল্ডারটাকে ডিরেক্টরি বলা হচ্ছে, আর মেন ফোল্ডারের ভেতরে আরও যে একাধিক ফোল্ডার রয়েছে সেগুলোকে সাব ডিরেক্টরি বলা হচ্ছে। রুট ডিরেক্টরি, ডিরেক্টরি এবং সাব ডিরেক্টরিগুলিকে একটা ট্রি আকারে সাজানো। ট্রি বলতে মানে পরপর যদি
সিরিয়ালি সাজানো যায়, তাহলে সবার ওপরে যে ডিরেক্টরি থাকে, যে মেইন ডিরেক্টরিটা, সবার ঊর্ধ্বে যে ডিরেক্টরি থাকে তাকেই বলা হচ্ছে রুট ডিরেক্টরি। যেমন ধরো একটা স্কুলের যদি বোঝানো হয় যে রুট বলতে কে, রুট বলতে একজন যে বিশিষ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যার কাছে থাকে তিনিই রুট। যেমন একটি বিদ্যালয়ের যদি হয় তার একটা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, তিনি হচ্ছেন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে থাকেন, তাহলে তিনি হচ্ছে রুট ডিরেক্টরি। সেখান থেকে আস্তে আস্তে স্টুডেন্টরা, তাহলে তারা হচ্ছে সাব ডিরেক্টরি। এই একটা ধরনকে বলা হচ্ছে রুট ডিরেক্টরি এবং সাব ডিরেক্টরি। এরপর দেখো হচ্ছে ব্যাচ ফাইল। ব্যাচ ফাইল কাকে বলছে? ডজের বিভিন্ন রকম কমান্ড একটি প্রোগ্রামের মাধ্যমে যদি পরপর লিখে যে ফাইল তৈরি করা হয় সেটাকে ব্যাচ ফাইল বলা হয়। এই ব্যাচ ফাইলটা হাইড বা হিডেন আকারে থাকে, এটার মধ্যে কিছু ছোট ছোট কমান্ড থাকে যার মাধ্যমে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। মানে অ্যাকচুয়ালি আমরা কাজ করতে পারি না, ওগুলো একদম ইউজার ডিফাইন বা সিস্টেমের মাধ্যমে থাকে, যেটা অটোমেটিক্যালি কাজটা হয়। এরপর হচ্ছে দেখো বিভিন্ন রকম ফাইলের বর্ণনা। যেমন এখানে অনেকগুলো অতিরিক্ত ফাইল দিয়েছে। এত ধরনের ফাইল অনেক বইয়ে থাকতেও পারে বা নাও থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। প্রথমে যে ফাইলটা রয়েছে সেটা হচ্ছে প্রোগ্রাম ফাইল। এই প্রোগ্রাম ফাইলটা অ্যাকচুয়ালি হয়, এটা অনেক বই থাকে, যে বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ভাষা লেখার প্রোগ্রাম যে সমস্ত ফাইলে সঞ্চিত থাকে বা যে সমস্ত ফাইলে স্টোর করা হয় বিভিন্ন রকম প্রোগ্রামের কমেন্টগুলো, তাকে প্রোগ্রাম ফাইল বলা হয়। সিস্টেম এবং অ্যাপ্লিকেশন দু ধরনের প্রোগ্রাম ফাইল দেখা যায়। সিস্টেম প্রোগ্রাম ফাইল অপারেটিং সিস্টেমের কাজ করার জন্য ব্যবহৃত হয়, এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ফাইল বিভিন্ন রকম ইউজার ডিফাইন কাজ করতে ব্যবহৃত হয়। এরপর রয়েছে ডেটা ফাইল। ডেটা ফাইল বলতে আলাদা কোনো ফাইল না, আমরা যে সমস্ত তথ্য কম্পিউটারে রাখি সেগুলো সবই হচ্ছে এক কথায় ডেটা। সেটা গান হতে পারে, ছবি হতে পারে, মুভি হতে পারে, কোনো টেক্সট হতে পারে, কোনো পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন হতে পারে, সেগুলো সবই হচ্ছে এক কথায় ডেটা। অর্থাৎ বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে যে তথ্যগুলো আমরা কম্পিউটারে রাখি সেগুলো সবই হচ্ছে ডেটা। এই ফাইলগুলোকে .docx, xlx, pptx এসব নামকরণ দ্বারা চেনা যায়। সি পয়েন্টে দেখো রয়েছে মাস্টার ফাইল। এই মাস্টার ফাইল কিছু বইয়ে হয়তো থাকতেও পারে, কিছু বই নাও থাকতে পারে। মাস্টার ফাইল বলে আলাদা কোনো ফাইল হয় না, কোনো রকম কোনো পার্টিকুলার কোনো একটা গুরুত্বপূর্ণ কনফিডেন্সিয়াল ফাইল যেটাকে মাঝে মাঝে আপডেট করতে হয়, সেই সমস্ত ফাইলকে মাস্টার ফাইল বলা হয়। যেমন স্টুডেন্টের ডেটাবেস, এমপ্লয়ীদের ডেটাবেস, টিচারদের ডেটাবেস, এই সমস্ত ডেটাবেসকে বলা হচ্ছে মাস্টার ফাইল। ডি পয়েন্টে রয়েছে ট্রানজ্যাকশন ফাইল। এটাও হয়তো কিছু বই থাকতে পারে, নাও থাকতে পারে। ট্রানজ্যাকশন ফাইল হচ্ছে লেনদেনের কোনো হিসাব নিকাশের যে সমস্ত ফাইল তৈরি করা হয়, এই হিসাব নিকাশগত এই সংশ্লিষ্ট কোনো কিছু ফাইল যখন তৈরি করা হয় সেই সমস্ত ফাইলকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন ফাইল। সেটা এক্সেলের শিটও হতে পারে, মাইক্রোসফট অ্যাক্সেসের শিটও হতে পারে, যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করা হতে পারে। যেমন স্যালারি শিট, ইলেকট্রিক বিল, ব্যাংকের ট্রানজ্যাকশন, এই সমস্ত ফাইলগুলোকে এক কথায় ট্রানজ্যাকশন ফাইল বলা হয়। ই পয়েন্টে রয়েছে দেখো ব্যাকআপ ফাইল। এই ব্যাকআপ ফাইলটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাকআপ দুটো ভাগে করা যায়, একটা ইমেজ ব্যাকআপ আর একটা ডাইরেক্ট ব্যাকআপ। ইমেজ ব্যাকআপটা হচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে সিস্টেম রিস্টোর বলে একটা স্পেশাল অপশন থাকে। কোনো সময় যদি আমাদের উইন্ডোজ করাপ্ট হয়ে যায় বা অ্যাক্সিডেন্টালি কিছু ডিলিট হয়ে যায়, তাহলে আমরা সেই সিস্টেম রিস্টোরের সাহায্যে কোনো ইমেজ তৈরি করে আগে থেকে রেখে দিতে পারি একটা হার্ড ডিস্কে বা কোনো একটা সিডিতে বা ডিভিডিতে। পরবর্তীকালে যখন আমাদের উইন্ডোজ করাপ্ট হয়ে যায় বা কোনো সময় কোনো ফাইল অ্যাক্সিডেন্টালি ডিলিট হয়ে যায়, তখন সেই সিস্টেম রিস্টোরের মাধ্যমে আমরা সেই সিডি, ডিভিডি বা হার্ড ডিস্কের সেই ইমেজ ফাইল থেকে আমরা সেগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে সিস্টেম ইমেজ ফাইল। আরেকটা হচ্ছে ডাইরেক্ট ব্যাকআপ। ডাইরেক্ট ব্যাকআপটা হচ্ছে আমাদের যে সমস্ত বিভিন্ন রকম এক্সটার্নাল হার্ড ডিস্ক কিনতে পাওয়া যায় বাজারে, যেমন 1 TB, 2 TB, 3 TB বা 4 TB, এরকম খুব কস্টলি হয় এই এক্সটার্নাল হার্ড ডিস্কগুলো। এই হার্ড ডিস্কের মধ্যে আমরা যদি আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ডেটাগুলোকে স্টোর করে রেখে দিই, পরবর্তীকালে কোনো কারণে যদি আমাদের উইন্ডোজ স্টার্ট আপ না হয় বা কোনো কারণে যদি ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে সেই ফাইলগুলোকে আমরা সেখান থেকে আবার ব্যবহার করার মতো কম্পিউটারে নিতে পারি। তো সেটা হচ্ছে ব্যাকআপ ফাইল।
বিভিন্ন কারণে আমাদের কম্পিউটার খারাপ হয়ে যেতেই পারে, টেকনিক্যাল ইস্যু হতে পারে, ইলেকট্রিসিটি ফল্ট হতে পারে, ম্যালফাংশন হতে পারে, এই সমস্ত কারণে কিন্তু, বা হার্ড ডিস্কই লস হয়ে যেতে পারে। কোনো সময় হার্ড ডিস্ক যদি নষ্ট হয়ে যায়, সেই সমস্ত কিন্তু পুরো গুরুত্বপূর্ণ ডকুমেন্টটাই সেখান থেকে নষ্ট হয়ে যায়। অতএব আগে থেকে যদি আমরা সেই ফাইলগুলো ব্যাকআপ নিয়ে রাখতে পারি, তাহলে পরবর্তী পর্যায়ে কোনো সমস্যা হবে না। আজকে এইটুকুই থাকলো, পরের দিন আবার নেক্সট টপিক নিয়ে আলোচনা করব।